উফ দুলা ভাই, এটা কি করছেন? ছাড়ুন আমাকে, আমি ব্যথা পাচ্ছি। এই মেয়ে, তোর না শখ ছিল আমাকে বিয়ে করার? তাহলে এখন কান্না করছিস কেন? চুপচাপ সব সহ্য করবি। আস্তে কেন এরকম করছেন? আর আপনি মদ খেয়ে এসেছেন তাই না? আপনাকে তো কোনোদিন নেশা করতে দেখলাম না। আমার যা ইচ্ছা করবো, এখন কি আমার কাজের হিসাব তোর কাছে দিতে হবে? দেখুন, আপনি আমার সাথে এইভাবে জোর করতে পারেন না। তোরা জোর করে আমাকে বাধ্য করবি বিয়ের জন্য, আর আমি জোর করলেই দোষ? আমি মানুষটাকে সরাতে পারলাম না। গম্ভীর মানুষটার এক হিংস্র চেহারা আজ আমার সামনে উন্মোচিত হলো। তবে এতে তার দোষ কতটুকু আমি জানি না। আমরাই তাকে বাধ্য করেছি এই বিয়ের জন্য। সম্পর্কে মূলত সে ছিল আমার বড় বোনের জামাই। বেশ গম্ভীর মানুষ ছিলেন, তবে আমার বোনের কাছে বা পরিবারের কাছে তিনি ছিলেন বড্ড চঞ্চল। 5 বছর আগে আমার বোন তিশার সাথে পারিবারিকভাবেই শুভ ভাইয়ের বিয়ে হয়। বেশ প্রভাবশালী পরিবার তাদের। বিয়ের 2 বছর পার হওয়ার আগেই জন্ম হয় আমাদের সবার নয়নের মণি রাজের। ভীষণ ভালোবাসি তাকে আমরা সবাই। কিন্তু রাজ যখন হাঁটতে শিখলো, আস্তে আস্তে মা বাবা ডাকতে শিখলো, ঠিক তখনই আমার বোনের ব্রেন টিউমার ধরা পড়ল। শুভ ভাইয়ার সে কি আপ্রাণ চেষ্টা তাকে বাঁচানোর, কিন্তু হায়াত ফুরিয়ে আসলে কোনো বাধাই আটকে রাখতে পারে না। 3 মাস আগেই মৃত্যু হয় তার। শুভ ভাইয়া ভেঙে পড়েছিল একদম। বিশাল ব্যবসা ডুবতে বসেছিল। রাজের বয়স সবে 3 বছর। ভাঙা ভাঙা গলায় কথা বলে মায়ের মৃত্যুতে ছেলেটাও যে বড্ড অসহায় হয়ে পড়েছে। শেষে আমার বাবাই প্রস্তাব রাখলেন আমাকে বিয়ে দিবেন শুভ ভাইয়ার সাথে। কিন্তু সবাই রাজি থাকলেও শুভ ভাইয়া কিছুতেই রাজি হচ্ছিলেন না। শেষে ইমোশনালি ব্ল্যাকমেল করেই রাজি করাতে হয়। আজ আমাদের বাসর রাত ছিল। জানি কষ্ট সহ্য করতে না পেরে মানুষটা এরকম করে ফেলেছে। তবুও এইটা আমার কাছে পৃথিবীর প্রথম কোনো পুরুষের স্পর্শ। সকাল হতেই আমার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নিচে নামছিলাম, ঠিক তখনই আমার শাড়ির আঁচল ধরে কেউ টান দিল। পেছন ফিরে দেখি রাজ দাঁড়িয়ে আছে। একটু দূরেই আমার শাশুড়ি। আমি রাজকে কোলে তুলে নিলাম। তারপর বললাম, আমার বাবাটা এত সকালে ঘুম থেকে উঠে গেছে? মনি, তুমি তো জানো না, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাবার সাথে ওই যে ওখানে মাম্মামকে ঘুম থেকে উঠাতে যাই। মাম্মাম অনেক অলস, তাই না মনি? বুকটা কেঁপে উঠল। আমার আপুর কবরটা বাড়ির পেছনের বাগানে আছে। আপু নিজ হাতে বাগানটার পরিচর্যা করত, তাই শুভ ভাইয়া ওখানে কবর দেওয়ার কথা বলে। তবে রাজের এমন কথা আমাকে বেশ চমকে দিল। আমি তখন তাকে বললাম, মাম্মাকে ডাকতে যাবে পরে, আগে ব্রেকফাস্ট করতে চলো। না মনি, বাবা বলেছে মাম্মাম নাকি খুব রাগী। তার সাথে আগে কথা না বললে সারাদিন রাগ করে কথা বলে না। আমার চোখের জল টলমল করছিল। এবার আর নিজের কান্না চেপে রাখতে পারলাম না। আমি রাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এর মধ্যে দেখলাম শুভ তাড়াহুড়ো করে বের হচ্ছেন। হয়তো নিজের প্রতিদিনের রুটিনে আজ একটু দেরি হয়ে গেল তাই। শুভকে বের হতে দেখে রাজ আমার কোল থেকে নেমে গিয়ে তার বাবার কোলে উঠল। তখন তারা বাবা ছেলে বেরিয়ে গেল। আমিও তাদের পেছন পেছন যাচ্ছিলাম। শাশুড়ি মা কান্না করে সোফায় বসে পড়লেন। জানি আমার বোনকে তারা ঠিক কতটা ভালোবাসতেন। আমি গিয়ে কিছুটা দূরে দাঁড়াতেই দেখলাম শুভ রাজকে নিজের কোলে নিয়ে আপুর কবরের পাশে বসে বলছে, জানো তিশা, আমি সত্যি বলছি, আমি চাইনি দিশার জীবনটা নষ্ট করতে। ও তো অনেক ভালো মেয়ে। আমি তো তোমার সাথে বেইমানি করতে পারবো না। আমি জানি ও ভালো, কিন্তু সমাজ, এই সমাজ তো ভালো না। যদি আমাদের কোনো সন্তান হয় তাহলে রাজকে কি সে ভালোবাসবে? সমাজের লোকেদের কথা শুনে যদি রাজকে সে সৎ ছেলে ভাবে তাহলে কি হবে? তিশা, আমাকে ক্ষমা করে দিও। আমি চাইনি বিয়েটা হোক, কিন্তু বাবা মা যখন মৃত্যুর কথা বললেন তখন আর নিজেকে দমিয়ে রাখতে পারিনি। দূরে দাঁড়িয়ে কান্না দেখছিলাম মানুষটার। আমার বুকে কেন জানি ব্যথা করতে শুরু করলো। তাইলে কি আমি তার মায়ায় জড়িয়ে পড়লাম? হয়তো হ্যাঁ। এমন একজন মানুষের ভালোবাসা পাওয়াটা যে কোনো মেয়ের কাছে স্বপ্নের মতো। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখেও চুপচাপ বসে আছেন শুভ। আমি তখন তার পাশে বসে পড়লাম। রাজ তখন আমার কোলে চলে আসলো। আমি তখন আপুর কবরে হাত রেখে বললাম, আপু, আমি জানি তোর মতো করে এই সংসার আমি কোনোদিন আঁকলে রাখতে পারবো না। এরপরও সাহস করে দায়িত্ব নিয়েছি। জানি না কতটুকু পারবো। তবে তুই আমাকে সুযোগ দে প্লিজ। আমাকে ভুল বুঝবি না বোন। কথা দিচ্ছি, তোর ছেলেকে আমি নিজের ছেলের মতোই আগলে রাখবো। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি আপু। আমি আর কোনোদিন মা হতে চাই না। আমার একটাই ছেলে, রাজ। বলে আমি কান্না করতে শুরু করলাম। তখন দেখলাম শুভ উঠে এসে আমার পেছনে দাঁড়িয়েছে। আমি তখন রাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলাম। রাজ বলল, মনি, তুমি কান্না করছো কেন?
মাম্মাম বকা দিয়েছে। আমি মাম্মামকে বলে দিব। প্লিজ কান্না করো না। ও বাবা, মনিকে বলো না থামতে। আমি তখন রাজকে জড়িয়ে ধরে বললাম, রাজ বাবা, আমার মনি কেন কান্না করছি জানো? না মনি, প্লিজ বলো তুমি কেন কান্না করছো। আমি চাই তুমি আজকে থেকে আমাকে মাম্মাই বলে ডাকবে। বলো, ডাকবে বাবা? রাজ আর শুভ দুজনেই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তখন রাজকে আবারও বললাম, তুমি কি চাও না তোমার মাম্মাম তোমাকে নিয়ে ঘুরে বেড়াক, তোমাকে নিয়ে স্কুলে যাক? কিন্তু মাম্মাম যদি রাগ করে? তুমি মাম্মামকে জিজ্ঞেস করে দেখো, আমাকে তোমার মাম্মাম বলে দিয়েছে। ওয়েট, আমি মাম্মামকে জিজ্ঞেস করে দেখি। আমি খানিকটা চোখ ছোট করে তাকালাম। তখন রাজ আপুর কপরের পাশে গিয়ে দাঁড়ালো, আবার হাসতে হাসতে ফিরে আসলো। বাচ্চা মানুষটা কি বুঝলো জানি না, এসে আমাকে জড়িয়ে ধরে বলল, মাম্মাম আমার। আমি রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তাহলে এখন আমার বাবাটা মাম্মামের সাথে ব্রেকফাস্ট করবে, চলো। বলেই আমি রাজকে কোলে নিয়ে চলে যেতে চাইলেই শুভ আমাকে টান দিল পেছন থেকে। আমি পেছন ফিরে তাকাতেই শুভ কিছুটা গম্ভীর চোখে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, এভাবে আমার ছেলেকে সারা জীবন আগলে রাখবে দিশা? আমি একটু এগিয়ে আসলাম। এরপর তার কাছাকাছি দাঁড়িয়ে বললাম, আমি তো শুধু ছেলেকে না, বাবাকেও আগলে রাখতে চাই। সরি দিশা। সরি কেন? কালকে রাতের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত। আমি রাজকে কোল থেকে নামিয়ে শুভর 2 হাত চেপে ধরে বললাম, স্বামী তো আপনি আমার। দেখো দিশা, তুমি অনেক ভালো মেয়ে, কিন্তু আমার একটু সময় চাই প্লিজ। আমি জানি আপনার সময় প্রয়োজন, তবে আমি চাই আপনি আমার পাশে থাকুন। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। একবার জড়িয়ে ধরতে পারি? হুম। আমি শুভকে জাপটে জড়িয়ে ধরলাম। রাজ পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমি বাবা ছেলেকে একসাথে জড়িয়ে ধরলাম। আমি মনে হয় ভীষণ ভাগ্যবান, কারণ বিয়ের পরে মাতৃত্বের স্বাদ পেয়েছি। এইভাবেই চলুক আমার সংসার। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।